অনুষ্ঠান। দেখুন, শাস্ত্রে একটা কথা বলা আছে, অধিকিন্তু ন দোষায় মূর্খানাং অশেষ দোষা। মানে আপনি যদি জেনে শুনেও মূর্খের মতো কাজ করেন তাহলে আপনার ইহকাল এবং পরকাল দুটোই কিন্তু রসাতলে যাবে। আসলে ভাবছেন দীপান্বিতা এই কথাটা আজকের অনুষ্ঠানের প্রথমে কেন বলছি এই কারণেই যে আপনি যদি জেনে শুনে একটা যেন তেন প্রকারে জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল না করে আমার মনে হয় আরো অনেকটা অন্ধকারময় করে তুলবেন। আসলে এই অনুষ্ঠানে যিনি থাকেন আমি তার হয়ে বেশি কিছু বলতে চাই না, কিন্তু যখন যাবেন মোটামুটি ভাবে যার কাছে পৌঁছবেন তার সম্বন্ধে একটু আগে পিছে জেনে তারপরে যাবেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে আরো সুন্দরভাবে আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতম করে তুলতে পারেন। আচার্য ভাস্কর একজন শিক্ষিত আধুনিক জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা এই মুহূর্তে এই অনুষ্ঠানে পেয়েছি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার দর্শক বন্ধু। আমি প্রথমে বলি যে যে ফোন আছেন ধরে থাকুন। সব থেকে বড় প্রতিকার কি জানেন? সব থেকে বড় প্রতিকার হচ্ছে দান। মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার আশেপাশে যে দুঃখী কষ্টতে যে আছে, দুঃখ কষ্টতে আছে, তাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 1 টাকা হলেও দান করুন, বা খাবার দিয়ে দান করুন, বা তার জন্য প্রার্থনা করুন, বা তার জন্য গায়ে খেটে আপনি করুন, যে কোনোভাবে তার কাজে লাগুন। এইটাতে আমাদের অর্ধেক প্রবলেম কিন্তু সেরে যায়, মানে যা আমরা প্রবলেম ভুগি বা হই। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আমরা মানে সবসময় না, আমাদের যখন জিজ্ঞেস করা হয় যে কেমন আছেন, আমরা সবসময় খুব ভালো থাকলেও দেখবেন বলি এই চলে যাচ্ছে মোটামুটি। কেন বলি? মনে হয় যে ভালো বললে যদি নজর লেগে যায় বা লেগে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলটিমেট ব্যাপারটা হচ্ছে রং। ব্যাপারটা হচ্ছে যে ঈশ্বর আপনাকে যখন পাঠিয়েছে তখন ঈশ্বরের কাছে আপনি ভালো আছি পরিবর্তে আপনি যদি বলেন চলে যাচ্ছে মোটামুটি আছি, এটা হচ্ছে ঈশ্বরকে অপমান করা। সব সময় যেমন কষ্টে থাকুন আর ভালো থাকুন, দেখুন কষ্ট তো চিরকাল থাকবেই, কিছু না কিছু প্রবলেম থাকবেই জীবনে। তো যাই থাকুক না কেন সব সময় বলবেন যে ভালো আছি, ঈশ্বর খুব ভালো রেখেছে, ঈশ্বর মঙ্গলময়, এই জিনিসটা বলবেন যে খুব ভালো আছি। দেখবেন আপনি খুব ভালো আছি বলতে বলতে সেই ভাইব্রেশনে আপনার অনেকটা দেখবেন ভালো থাকার জায়গাটা তৈরি হচ্ছে। কে ফোনে আছে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বলছিলাম বনগা থেকে। কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ? ছেলের নাম রাজু পোদ্দার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2/4/1998। 2/4/1998। টাইম? 2:15 দুপুর। দুপুর 2:15। জন্মস্থান? বনগা। জন্মবারটা বলছি মিলিয়ে নিন। বৃহস্পতিবার তো? বৃহস্পতিবার। হ্যাঁ মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র। আবার বলছি এইগুলো জানবার জন্য আমার কাছে আসবেন না। আর ষষ্ঠ স্থানে এফেক্ট আছে, কোনো রকম ভাবে নেশা আসক্তিতে জুড়ে গেছে? হ্যাঁ নেশা আসক্তি, নেশাই মানে পুরো একদম জর্জরিত হয়ে গেছে। কোনো প্রকারে আমি সেখান থেকে বের করে মঙ্গল শনি একসাথে আছে, ঠিক আছে? এখানে বুধ রবি মঙ্গল তিনটেই হচ্ছে ষষ্ঠ স্থানে নেশার জায়গা। এখানে শনি যুক্ত হলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো শুকনো নেশার সাথে যুক্ত হবে। মানে হ্যাঁ আগে তো এমনি লিকুইড ছিল, মানে ড্রিঙ্ক করতো। এখন মানে আপনি যেটা বলছেন শুকনো নেশাও মানে ড্রাগসও ধরে নিয়েছে। কি রকম শুকনো নেশা করছে? কি করছে? ড্রাগস নিচ্ছে, গাঁজা টাজা এরকম কিছু ড্রাগস নিচ্ছে? ড্রাগস গাঁজা। বর্তমান তো পড়াশোনার সাথে তো কোনো যোগাযোগ নেই। নিশ্চয়ই বাবা, মানে খুবই খারাপ লাগছে বলতে, মানে এতটা নিচে নেমে গেছে কি বলবো। পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই, তাই না? চূড়ান্ত নেশা আসক্তি হয়েছে, তো এর জন্য আপনারা কিছু করেছিলেন? কোনো রিহ্যাবে বা কিছু কোথাও কিছু করেছেন? হ্যাঁ দিয়েছিলাম সেখানে, কিন্তু কোনো কাজ হয়নি। সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি। কতদিন রেখেছিলেন রিহ্যাবে? কতদিন ছিল? ছিল ওই 2-3 মাসের মতন ছিল, কিন্তু মানে সেখান থেকে দিয়ে ফিরিয়ে নিয়েছি। মানে কোনো আমি একটু পজিটিভ কিছু দেখলাম না। পজিটিভ দেখেননি, ফিরিয়ে নিয়েছেন, বেশ ভালো কথা। 2 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে যে এই রিহ্যাবে বা নেশা ধরার আগে কোনো নম্বর কোনো সম্পর্কে জড়িয়ে আঘাত পেয়েছিল, ব্রেকআপ বা হওয়া? হ্যাঁ আগে একটা সম্পর্ক ছিল, ওখান থেকে মানে তারপরে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে একটু আঘাত পেয়েছিল। আচ্ছা, সেই থেকেই আমার মনে হয় নেশাটা করেছি, তাই তো? তারপর থেকে মানে আগে ছিল, কিন্তু তারপর থেকে পুরো একদম মানে ডুবে থাকে সবসময় নেশা। দেখুন এখানে কিন্তু আমি একটা কথা বলছি, বর্তমানে খাওয়া দাওয়া যদি করছে না, যা দেখতে পাচ্ছিস তাতে হচ্ছে যে এই যে নেশাটা ধরেছে, এই নেশাটা আমি সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি নেশাটা কিন্তু ধরানো হয়েছে, ঠিক আছে?
আমাদের তন্ত্রের অনেক রকম ক্রিয়া আছে, ভালো ক্রিয়া খারাপ ক্রিয়া। এই তন্ত্রের যদি কেউ যদি মনে করে যে কোনো কিছু নেশা ধরিয়ে তার সাথে তন্ত্রের কোনো প্রয়োগ করবে, তো সেক্ষেত্রে কিন্তু সেই নেশাটা যতক্ষণ না তন্ত্রের মাধ্যমে প্রতিকার হবে, সেটা বিদ্বেষণ হবে বা সেটা কাটানো হবে, ততক্ষণ কিন্তু নেশা ছাড়বে না। এই যে আপনি বললেন না রিহ্যাবে দিয়েছেন, রিহ্যাব থেকে কোনো রেজাল্ট পাননি, এরকম আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে যারা নেশাতে তাদেরকে রিহ্যাবে দিয়েছে, কিন্তু রিহ্যাবে কোনো পরিবর্তন নেই, আবার ফিরিয়ে আনতে হয়েছে, বা রিহ্যাবে আছে কিন্তু কোনো চেঞ্জ নেই। সেক্ষেত্রে দেখতে হবে যে নেশাটা কি এমনি শুধু নেশাতে হচ্ছে, নাকি নেশার ক্ষেত্রে মানে তাকে যে নেশাটা করিয়েছে সে কোনো রকমভাবে তন্ত্রের কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা। তো এখানে যা ছকে যা দেখতে পাচ্ছি তাদের কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু মানে দ্বিতীয় বা তৃতীয় পক্ষে কোনো কেউ আছে যে কিন্তু একে নেশাটা যখন ধরিয়েছে তখন তন্ত্রের মানে মুসলিম বা মুসলিম সুলেমানি যে তন্ত্রগুলো আমরা বলি সেই তন্ত্রগুলো কিন্তু প্রয়োগবিধি কিন্তু করা হয়েছে, ঠিক আছে। তো এই প্রয়োগবিধি করলে কি হবে যে নেশাটা আপনি যত ওষুধ খাওয়ান যাই করুন না কেন ও নেশা ছাড়বে না। তন্ত্রের যে জায়গাটা যে ক্ষতি করে করা হয়েছে সেটাকে কিন্তু রেকটিফাই করতে হবে, ঠিক করতে হবে, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনি মাঝে মাঝে কি এর মধ্যে কোনো রকম ভাবে নেশাটা ধরার পর মাঝে মাঝে কোনো রকম ভাবে খিঁচুনি বা কেঁপে ওঠা বা ইয়ে হওয়া ব্যাপার? ওটা ছোটবেলায় ছিল, মানে ছোটবেলায় ছিল। খিচুড়ি ভাবটা ছোটবেলায় ছিল, ডাক্তার দেখানো হয়েছিল। কিন্তু আপনি যেটা বললেন মানে মানে এখনো মাঝে মাঝে ওই খিচুড়ি ভাবটা আছে। তো ঠিক আছে, খিচুড়ি ভাব থাকাকালীন মানে যদি কারোর মধ্যে যদি খিচুড়ি ভাব থাকে সেক্ষেত্রে তাকে যদি নেশা ধরানো হয় এবং অবশ্যই তাতে যদি তন্ত্রের ক্ষতি করে যদি নেশাটা ধরানো হয় সেক্ষেত্রে কিন্তু সেটা খুব মারাত্মক লেভেলে যায়, যেটা গেছে এই ক্ষেত্রে। তো ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যোগাযোগ করবেন, আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো তন্ত্রবিদের কাছে যাবেন, গিয়ে তন্ত্রের যে ক্ষতিটা করে নেশা ধরানো আছে সেই তন্ত্রের ক্ষতিটা যদি কাটিয়ে দেওয়া যায় নেশাটা এমনি এমনি কেটে যাবে, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ আমি আজকে একটা জিনিস বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নেশা যখন ফোন এলো আমি তো বলি যে এই যে নেশা যখন ধরানো হয়, নেশাটাকে যদি তন্ত্রের যদি কোনো ক্ষতি করে যদি ধরানো হয় সেক্ষেত্রে তন্ত্রেরই কোনো প্রয়োগবিধি রয়েছে যেটা কিন্তু আমরা কিন্তু মানে অ্যাপ্লাই করে কিন্তু সেই নেশাটাকে কিন্তু কাটাবার অনেকটা ইয়ে করতে পারি, যদি না সেটা ব্যাপক গভীরে গিয়ে না থাকে। তো কি করতে হবে শুনে নিন। এই নেশাটা কিন্তু নেশা এবং যারা মৃগী রোগী, যাদের মধ্যে মৃগী বা খিঁচুনি বা এপিলেপসি টাইপের ইয়ে আছে, দু টাইপের রোগীর ক্ষেত্রে বলছি, যারা নেশাগ্রস্ত তাদের জন্য এবং যারা মৃগী বা খিঁচুনি রোগে আক্রান্ত দুজনের জন্য সাপের খোলস পাওয়া যেতে পারে, সাপের যে গর্তে সাপের খোলস পাওয়া যায়, সাপের খোলস মাটিতে হাঁড়িতে ভরে তার মুখের উপর তার মুখ উপর থেকে ভালোভাবে বন্ধ করে, মানে সাপের খোলসকে একটা মাটির ভাঁড়ে ভরে তার মুখটাকে ভালো করে বন্ধ করে আগুনে বসিয়ে দিন, ঠিক আছে। তারপর হাঁড়ির মধ্যে একটা ছিদ্র করুন, যে ছিদ্র থেকে ওই ধোঁয়াটা আসবে। 1 ঘন্টা ওরকম রাখার পর আঁচে রাখার পর একটা ছিদ্র করুন, যে ছিদ্র থেকে ধোঁয়াটা আসবে। ওই ধোঁয়াটা যখন বেরোতে শুরু করবে তখন এই যে নেশা করছে বা যে খিঁচুনি বা মৃগী রুগী আছে তাকে ওই জায়গাটাতে গন্ধটা তাকে নাকে নেওয়ান। নেশার ক্ষেত্রে কিন্তু কি হবে, ভেতরে যে অ্যাডিকশনের যে তন্ত্রের যে ক্ষতিটা হয়ে আছে সেটা কাটবে, তারপরে নেশাটা কাটবে। আর মৃগীর ক্ষেত্রে কি হবে, মৃগীর যে পোকা বা যে ইনফেকশন বা ইয়ে থাকে সেগুলো মরবে। তো সেটা করার পর আপনি তখন হতে পারে কি এটা যাওয়ার পর কিন্তু মানে যে পেশেন্ট সে কিন্তু সেন্সলেস হয়ে যেতে পারে। তো তাকে শুয়ে রাখবেন, তারপর শুয়ে রাখার পর কিন্তু কিছুক্ষণ পরে তার চেতনা আসবে, তাকে মুখে জল ছিটে দিতে ইয়ে করবেন। তো আসার পর কয়েকদিন পর থেকে দেখবেন এই নেশা বা মৃগী যে ব্যাপারটা বলছি এগুলো কিন্তু কমতে থাকবে, এগুলো কিন্তু মানে মানে যেটা বেড়ে গেছে সেটা কমতে থাকবে। এটা তখনই অ্যাপ্লিকেবল যখন যদি কোনো তন্ত্রের ক্ষতি করে যদি করা হয়। কিন্তু এটা একটা বড় একটা ক্রিয়া আর কি, এটা আমি কিন্তু কোনো দায়িত্ব নিয়ে বলছি না, এটা আমি তন্ত্রের জায়গা থেকে আমার লেখা আছে সেখান থেকে বলছি। তো এইটা যখন করবেন অবশ্যই কোনো ভালো তন্ত্রবিদ বা কোনো শরীর শিক্ষাবিদ বা ডাক্তার বা কারোর সাথে আলোচনা করে বা পরামর্শ করে তবেই করবেন। আমি এটার জন্য কিন্তু রেসপন্সিবল নয়, আমি জাস্ট এটা বলছি। এটা করার সময় কিন্তু অবশ্যই নিজেদের সাবধানতা অবলম্বন করে বা ভালো কোনো গাইড নিয়ে তবেই করবেন, ঠিক আছে। কে আছেন ফোনে? বলুন কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুস্মিতা পাল বলছিলাম। কার ব্যাপারে? একটু নিজস্ব ব্যাপারে বলার ছিল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11 আগস্ট 1988। 11 আগস্ট 1988, তাই? হ্যাঁ, আর টাইম হচ্ছে আপনার সন্ধ্যাবেলা 6:30। 6:30। জন্ম স্থান হচ্ছে কার্তিক। আচ্ছা, কাকদ্বীপ। বৃহস্পতিবার তো?
কর্কট হ্যাঁ, রাশি, কুম্ভ লগ্ন। আহ, শরীর কেমন যাচ্ছে আপনার এখন? শরীর একদমই ভালো না, মাঝে মাঝে হুম। তেমন একটা খিচুড়ি মতো হচ্ছে, আর মানে একদমই বিশ্রাম শরীর করে কোনোভাবে আছি। ওজন কমেছে, মানে শরীর শুকিয়ে এনার্জি গেছে, নেই শরীরের মধ্যে। শরীর কোনোভাবে ওজন কমেছে বা শরীর শুকিয়ে গেছে এরকম কোনো ব্যাপার মনে হচ্ছে? শরীর শুকনো হয়ে যাচ্ছে বা ওয়েট তো কমেই যাচ্ছে দিনে দিনে, আর একটা বিশেষ সমস্যা যেটা বাড়ছে সেটা তো শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে? খিদে তেষ্টা কমে গেছে আগের থেকে? এখন আর আগের মতো জল তেষ্টা পায় না বা খিদে পায় না, বা খুব বেড়ে গেছে, খুব তেষ্টা পাচ্ছে, খুব খিদে পাচ্ছে? না না না, সব কমে গেছে। সব কমে গেছে তো? খিদে তেষ্টা একদম কমে গেছে? যে মানে খাবার জলটাও গিলতে কষ্ট হয়, এরকম ব্যাপার হয়ে গেছে। প্রেশার বা সুগারের মতো কোনো রোগ ধরা পড়েছে এর হ্যাঁ মধ্যে? আছে, প্রেশারও হয়, সুগারও ভালোই। তার ওষুধও খাচ্ছি রেগুলার। প্রবলেমটা মানে কোন দিক থেকে বেশি আসছে? মানে এই এই ঘাড় থেকে এই পিঠ, মানে এইটা কোনোভাবে মানে বেঁকে যাওয়া বা কোনোভাবে মানে এটাকে হেলান দিতে যাওয়া বা ইয়ে করতে গেলে প্রচন্ড ব্যথা, একটা প্রচন্ড মানে মেরুদণ্ডে টান, একটা টান, শীত দ্বারা একটা টান। স্পাইনাল কর্ডের একটা সমস্যা অনেক দিন ধরেই ছিল, হ্যাঁ। তো সেটা অতটা ভাবে এসে হয়নি, কিন্তু বেশ কিছুদিন যাবত মানে আমি দোকানে যাতে ওয়েট কমে যাওয়াতে তখন একটা বেঁকেও যাচ্ছি ওই সমস্যাটাতে, আর ব্যথাটা বেড়ে গেছে অনেক। দেখুন একটা জিনিস বলছি আপনাকে, যেহেতু আপনার রাশিটা হচ্ছে হ্যাঁ কর্কট রাশি, যেহেতু কর্কট রাশি, এই ক্ষেত্রে আমি পরে এটা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনার কিন্তু গত 3.5-4 মাস, যদি খুব ভুল না হয়, 3.5-4 মাস আগে থেকে কিন্তু আপনার শরীরে কিন্তু বান মারা হয়েছে। এই বানটাকে আমরা বলি শুকনো বান, ঠিক আছে? এটা শুকনো, ওরকমই হবে। হ্যাঁ সেই থেকে শুকনো শুকিয়ে যাচ্ছে, ওয়েট কমে হ্যাঁ, যাচ্ছে, সেই শুকনো মানে শুকিয়ে যাবে, ওজন আমার কমে যাবে। হবে ওরকমই। হ্যাঁ, ওজন কমে যাবে, কোনো রোগ ধরা পড়বে না, শুকিয়ে যাবেন দিন দিন, সেটাই হচ্ছে। আর ঠিক কোনো আছে? এনার্জিই নেই। এনার্জি থাকবে না তো আপনি কোনো কাজে কোনো দম চোখের পাবেন না। পাতা খুলে তাকাতেও আমি এনার্জি পাচ্ছি না, দেখুন, এরকম অবস্থা হয়ে গেছে। কতগুলো রাশি আছে, যেমন হচ্ছে তুলা, মীন, মিথুন, কন্যা আর কর্কট। এই 5টা রাশির ক্ষেত্রে বান মারাটা খুব সহজ হয়। যাদের এই 5টা রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বান মারা তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায়। তো আপনার কর্কট রাশি যেহেতু আপনাকে ধরে নিয়েছে তাড়াতাড়ি, তো এই বানটাকে আপনি কোনো না কোনো প্রতিকার বা কিছু ইয়ে করিয়েছেন? প্রতিকার বলতে তো এমনি প্রতিকার বলতে যে ডাক্তার দেখাচ্ছি, আর কোনো অ্যাস্ট্রোলজার বা তাদের কাছে আমি যাইনি। আচ্ছা। আমাদের কাছে একটা জাগ্রত মন্দির আছে, ওই স্বপ্নেটা আর কি মায়ের মন্দির, সেখানে প্রতি অমাবস্যায় ঝাড়াতে যাই। ওই লাভ নেই, বললো সেখানে অনেকের না কাজ না, হয়েছে। ঝাড়িয়ে টাড়িয়ে কিছু হবে না, ঝাড়িয়ে কিছু হবে না। আমাদের তন্ত্রে ঝাড়ানোর কোনো ইয়ে নেই, ঝাড়িয়ে কোনো ফল হয় না। আপনি ভুল দিকে যাচ্ছেন। আপনার এই যে বানটা ইয়ে হয়েছে না, এটার জন্য আপনাকে প্রপার প্রতিকার করতে হবে। আপনি যে কোনো তন্ত্রবিদের কাছে যাবেন, গিয়ে এই বানটাকে ঠিক করাবেন, ঠিক আছে? তো না হলে কিন্তু হবে না। এটা কিন্তু মানে আর 2 মাস হলে কিন্তু আপনি বিছানায় পড়ে যাবেন, তখন কিন্তু আর আমি ঠিক করতে পারবো না, বা আমার মতো যারা এই প্রফেশনে যুক্ত আছে তারা কিন্তু ঠিক করতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওই বিছানার পড়ার পর্যায়ে আমি চলে গেছি। হ্যাঁ, তো শরীর ভালো শরীর যা অবস্থা হয়েছে, খুবই কন্ডিশন খারাপ। ইমিডিয়েটলি যদি পারেন যে কোনো জায়গায় গিয়ে জায়গাটাকে, এই যে বানটা যেটা ইয়ে করছে সেটাকে বান বিদ্বেষণ ক্রিয়া বলা হয় আর কি, বাঁধন বা আগের মতো আমরা সুস্থ হয়ে যেতে পারবো তো? হ্যাঁ, যা ইয়ে আছে এখানে যেহেতু ম্যানিপুলেটেড, যেহেতু বাইরে থেকে করা হয়েছে, তাই আপনি কিন্তু সুস্থ হয়ে যেতে পারবেন। মানে আমি অন্তত সেটুকু আশা রাখি। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং মানে এই যে অনেক আমাদের অনেক সময় শরীর হ্যাঁ, খারাপ হয়, একদম আমার কাছে অনেক মানুষ আছে যে মানে শরীর একদম খারাপ হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ভেলোরে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি তন্ত্রের ক্ষতি করা থাকে তাহলে আপনি ঠিক ট্রিটমেন্টটা সে সময় আপনার কপালে জুটবে না। আপনি হয়তো ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তারের কাছে সেই সময় যে ট্রিটমেন্টটা পেলে আপনার ঠিক হবে, সেই ট্রিটমেন্টটা পেলেন না, যোগাযোগটা হবে না বা ইয়ে হবে না, এবং আপনাকে একদম বিছানার সাথে মিলিয়ে দেবে। এবার আমার কাছে অনেক যে আছেন ফোনে ধরে থাকুন, আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলি। আমার কাছে যারা আসে, অনেকে এখন ফ্ল্যাটে থাকে, তো ফ্ল্যাটে থেকে বলে যে আমি যখন দেখি যে তার বাস্তুতে ক্ষতি আছে বা ইয়ে করা আছে, তখন আমি বলি যে বাস্তুটাকে ঠিক করতে হবে। তখন বলে যে, আমি বলি যে তাদের বাড়ির তুলসী গাছে মাটি ইয়ে করতে, তো যেটা থাকে যে প্রতিকার দিই সেটা তুলসী গাছে গোড়ায় পুঁততে হয়। তো সেক্ষেত্রে যখন ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আচ্ছা এই ফ্ল্যাটে তো আরো 20টা ফ্যামিলি থাকে বা আরো 22টা ফ্যামিলি থাকে, তাহলে প্রতিকার যেটা করবেন সেটা তো সবারই মধ্যে ভাগ হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। যখন আমরা যদি বাস্তুর জন্য প্রতিকার করি, তারা যদি জয়েন্ট ফ্যামিলি হয় বা তারা যদি অনেকগুলো পরিবারের সাথে অনেকগুলো ফ্ল্যাট শেয়ার করে থাকে, সেক্ষেত্রে পার্টিকুলার ওই বাড়ির ওই ফ্ল্যাটের মেম্বার যারা আছে, ধরুন বাবা মা ছেলে মেয়ে, এই 4জন বা 3জন, এদের নাম ছবি গোত্র নিয়ে কিন্তু পার্টিকুলার তারাই যাতে সুবিধাটা পায় এবং তাদের যে দোষটা কাটে সেটা প্রতিকার করা হয়।
এমন নয় যে আপনি আপনার 3 দাদার সাথে আছেন, তাদের সংসারের সাথে আছেন, তো আপনার তো সব ভাগ হয়ে যাবে, প্রতিকার কি করে হবে, বা আপনার ফ্ল্যাটে অনেকগুলো পরিবার আছে, আপনি কি করে আপনি সুফল পাবেন, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা কিন্তু পার্টিকুলার, মানে যে আবার ক্ষতিটাও কিভাবে করা হয় দেখুন, যে বলছে আমি তো জয়েন্ট ফ্যামিলি আছি, তাহলে ক্ষতিটা করলো কিভাবে? বাড়িতে অস্থি যদি পোঁতা থাকে মাটিতে, সেটা পুঁতলো, তাহলে আমি কেন খারাপ ফলটা পাচ্ছি? সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম বা আপনার পরিবার, মানে আপনার বা আপনার ওয়াইফ বা আপনার স্বামী, ছেলে, এই পার্টিকুলার এই কজনের নাম নিয়ে বা ইয়ে করে কিন্তু কাজটা করা হয়, ক্ষতিকারক কাজটা করে, সেই সংকল্পটা করে অস্থি পোঁতা বা যে কোনো ক্ষতিকারক কাজ করা হয়, যেটাতে আপনি যদি 10টা ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে থাকেন, আপনি শুধু সেই ফলভোগটা করবেন, বা একটা বাস্তু বা একটা জয়েন্ট ফ্যামিলি বা একান্নবর্তী ফ্যামিলিতে যদি থাকেন, আপনি বা আপনার 2-3 জন ফ্যামিলির যে মেম্বার, তারাই শুধুমাত্র সেই ফলভোগটা করবে, বাকিরা করবে না। তো এইভাবে জিনিসগুলো হয়। তো কে ফোনে আছেন? বলুন, কে আছেন? নমস্কার, নমস্কার। বলুন। বলুন বলুন। আমি তো আমার চাকরির ব্যাপারে জানতে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আরো বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 2011 কত? 2011 12/12/2011। ও 12/12/2011। আচ্ছা, সময়? 6টা 57 সন্ধ্যা, জন্মস্থান? পিএম আর কি। সুন্দরবন। জন্মবারটা সোমবার ছিল তো? হ্যাঁ। মিথুন রাশি, মিথুন লগ্ন, খুব হালকা রাশি এদের। প্রথমত বলি যে পড়াশোনা ভালো হবে না, পড়াশোনা ভালো করবে না, পড়াশোনা মানে ব্রেন ভালো, মানে আগেও ভালো ছিল কিন্তু এখন বর্তমানে ভালো করছে না, এরকম ব্যাপার হচ্ছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে খুবই ভালো ছিল, রেজাল্ট ভালোই করছিল, হঠাৎ করে মাঝখান থেকে প্রচন্ড রাগ জেদ বেড়ে গেছে, পড়ার দিকে মনও বসে না, পড়তেও চায় না। প্রচন্ড রাগ জেদ বেড়ে গেছে। বেড়ে গেছে স্যার। আচ্ছা, বাড়িতে ঘুমায় কার সাথে? একা ঘুমায় না বা আলাদা ঘুমায়? মানে একা ঘুমায় নাকি বাবা মার সাথে ঘুমায়? আলাদাই ঘুমায় স্যার। আলাদা ঘুমোতে দেবেন না, এই আলাদা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু এই মোবাইল ঘাঁটছে, ইয়ে করছে। আর আপনাকে বলি যে আপনাদের বাস্তুতে কিন্তু ক্ষতি করা হয়ে থাকতে পারে, কারণ এর কিন্তু লগ্নে সপ্তমে মঙ্গল বসে রয়েছে বুধ এবং চন্দ্রযুক্ত হয়ে। তো আমার যা মনে হচ্ছে বাস্তুটাতে ক্ষতি হয়ে থাকতে পারে। বাস্তু আপনাদের বাড়িটা কতদিনের পুরনো? পুরনো বাড়ি স্যার, মানে পৈতৃক বাড়ি। পৈতৃক বাড়ি তো? এই বাড়িতে রিসেন্টলি মানে দেখুন তো আপনার মেয়ের প্রবলেমটা কতদিন ধরে হচ্ছে? 3-4 বছর বা তার বেশি বা তার কম কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, 2.5-3 বছরই ঠিকই বলেছেন। 2.5-3 বছর তো? আমি আপনাকে বলেছি এই বাস্তুতে আমার সম্ভবত যা দেখে যা বুঝতে পারছি যে বাড়িতে কিন্তু ক্ষতি করা হয়েছে এবং মেয়েরও ক্ষতি করা হয়েছে, ঠিক আছে? এগুলো করা যায়, এগুলো অসম্ভব কিছু নয় যে ক্ষতিটা করে কিন্তু তার পড়াশোনা, স্বভাব, আচরণ, যে মেয়ে খুব বাধ্য ছিল, খুব ভালো ছিল, সে হঠাৎ করে কোনো কথা শুনছে না, তর্ক করছে, মুখে মুখে ইয়ে করছে, খারাপ সঙ্গ ইয়ে করছে, হ্যাঁ একদম পাল্টে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো দেখা হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় ছকের দোষও থাকে। হঠাৎ করে এরকম হঠাৎ হয়েছে এই ক্ষতিটার জন্য শুনুন, এক হচ্ছে মেয়েকে ক্ষতি করা হয়েছে এবং তার সাথে বাস্তুটাকে সাপোর্টিভ হিসেবে নেওয়া হয়েছে, বাস্তুতে কিছু ইয়ে করা হয়েছে। তো তার ফলে কি হয়েছে যে জায়গাটা খুব মারাত্মক আকার ধরে নিয়েছে। এর ফলে কি হয় বলতে, এই যে মেয়ের যেটা করেছে, ও ভাগ্নি, সরি, এই ভাগ্নির যে কন্ডিশন যেটা করেছে, তাদের কিন্তু ভাগ্নি কিন্তু পরবর্তীকালে কিন্তু ওর বাবা মাকে বলবেন যে বাড়ি ছেড়ে কিন্তু পালিয়ে যেতে পারে বা চলে যেতে পারে। এই ক্ষতিটার এটাই হচ্ছে সব থেকে বড় ডিমেরিট, মানে সব থেকে বড় কুফল, যে এইভাবে এই আপনার ক্ষতিটা করলে বাড়ি ছাড়া করে দেয়, বাড়ির বাইরে চলে যায়, বুঝতে পারছেন? তো আগে যেহেতু ভালো ছিল, প্ল্যানেটারি দোষ যেহেতু নেই, গ্রহগত দোষ নয়, বাইরে থেকে ক্ষতি করা, তাই জায়গাটা কিন্তু এখনো জায়গাটা মানে ঠিক করা যাবে। তো আপনারা চেষ্টা করুন ভালো অ্যাস্ট্রোলজির সাথে যোগাযোগ করে ঠিক করার। নমস্কার। নমস্কার। ঠিক আছে, ভালো থাকবেন। তো এটাই আমি বলা দরকার আর কি, যে এই অনেক বাড়ির ছেলেমেয়েরা আমার কাছে আসেন যারা বলেন যে একদম বিগড়ে গেছে, এ গেছে। তো শুধু ছকটা আমি দেখি না, ছকটার ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ছবিটাও দেখতে হয়, ফেস স্টাডি করতে হয়। ফেস স্টাডি করে কিন্তু বুঝতে হয় যে তার উপর কোনো অশুভ ছায়া এসছে নাকি তার উপর কোনো অশুভ প্রভাব বা খারাপ কিছু করা হয়েছে কিনা। যদি করা হয়ে থাকে সেটাকে আগে কাটানো দরকার। শুধু একটা চুড়ি পরিয়ে দিলে বা একটা পোকরাস পরিয়ে দিলে বা একটা পান্না পরিয়ে দিলাম, পান্না তো পড়েছে, বুদ্ধি তো আসবে, এরকমটা নয়। জ্যোতিষ বা তন্ত্র এত সহজ ব্যাপার নয়, ঠিক আছে? এটার জন্য পড়াশোনা করতে হয়, শিখতে হয়, অধ্যাবসায় লাগবে। তো সেটাই আর কি। আর একটা সাবজেক্ট আমি বলবো, সেটা হচ্ছে আমার কাছে অনেক মানুষ আছে, যে অনেক মানুষকে আমি দেখেছি জীবনে অনেক কিছু পাওয়ার থাকে, ধরে থাকুন যে আছে জীবনে অনেক কিছু পাওয়ার থাকে, যে এইটা পাবো, এইটা আমার, এইটা যদি হয়ে যায় ওটা হয়ে যায়, এইটা নেই আমার ওটা নেই, তো সারাক্ষণ এসে নেই 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 করে যায়। এই ধরনের মানুষগুলোকে আমি বলছি যে আমার কাছে আসবেন না, যে সব সময় নেই নেই। বা একটা প্রতিকার করলাম, প্রতিকার করার 1 সপ্তাহ পর থেকে কই কিছু বুঝতে পারছি না তো, কেন কিছু হচ্ছে না তো, মানে
আপনি যদি শুরু থেকে যদি নেগেটিভ মাইন্ডেড হয়ে যান বা আপনার যদি শুরু থেকে যদি নেই থাকে, তাহলে আপনি পাওয়াটা আপনি পাবেন কি করে? আপনি প্রাপ্তির যে জায়গাটা সেটাই তো আপনি হারিয়ে ফেলছেন। আপনি নেই চক্করে আপনি যেটা আছে সেটাকে আপনি হারিয়ে ফেলছেন। ঠিক আছে, আজকে আপনি সেই মানুষগুলোকে বলছি যারা এরকম আবদার করে বা যারা এরকম ইয়ে করে, তারা ভাববেন যে আপনি যে কন্ডিশনে আছেন আপনার থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে। এমন মানুষ আছে যে আর দুবেলা খাওয়া জোটে না, একবেলা খাওয়া জোটে না, হাত পা নেই, তাদেরকে কি বলবেন? তাদের থেকে তো আপনি ভালো আছেন। বা আপনি মানুষের জন্মেছেন, অনেকে তো মানুষই হয়ে জন্মায় না, মানব জন্মটাই তো একটা বড় আশীর্বাদ। তো এই জিনিসগুলোকে মাথায় রাখলে দেখবেন প্রতিকারের জন্য জ্যোতিষীর কাছে ছুটতে হচ্ছে না। হ্যাঁ, নিজের চাহিদাটাকে বুঝতে শিখুন যে আমার কতটা দরকার, কতটা না হলেও চলবে। কে আছেন ফোনে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, আমি অনিন্দিতা বিশ্বাস বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমার স্বামীর ব্যাপারে একটু বলার ছিল। স্বামীটা একটু বার বলুন। স্বামীর নাম অনুপম বিশ্বাস, জন্ম হচ্ছে 10ই জানুয়ারি 1979। 10ই জানুয়ারি 1979। টাইম? তার হচ্ছে ভোর বেলা 5টার সময়। ভোর 5টা ভোর। জন্মস্থান? জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ। জন্মবারটা বলছি আমি মিলিয়ে নিন। বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। বৃষ রাশি, ধনু লগ্ন। সেটা হচ্ছে যে হাজবেন্ড ভালো না, লগ্নে রবি বুধ মঙ্গল, মাঙ্গলিক দোষ প্রথমেই আছে। আর রবি বুধ মঙ্গল হাজবেন্ড, মানে আপনাদের বিবাহিত জীবন আদৌ সুখের না সুখের নয়? না, সুখের নয়। দ্বাদশ, একাদশ, দশম, নবমে শনি রাহু বসে রয়েছে, ডেফিনেটলি ভাবে কোনো অন্য সম্পর্কে জড়াবে। হ্যাঁ, সেটা নিয়ে কি যত ঝামেলা? নয়, মানে বিয়ের পর থেকে বেশ একটার পর একটা করতে করতে এখন যেটা আছে, মানে উনি বিভিন্ন সম্পর্কেই জড়িয়ে আছে, মানে একটা ছাড়ছে একটা এরকম করে। কিন্তু বর্তমানে যে মেয়েটি আছে সেই মেয়েটি কিন্তু সাংঘাতিক। বর্তমানে যে সম্পর্কটা আছে সেই মেয়েটির মানে সম্পর্কটা কিন্তু সাংঘাতিক। ঠিক আছে, সেই সম্পর্কটা, এই মেয়েটা আপনার স্বামীকে আর্থিকভাবে, শারীরিকভাবে শেষ করে দেবে। কারণ এর একটা মানে এর যে ইনি এখন পর্যন্ত যতগুলো মেয়েরই পাল্লে পড়বেন, মানে ইনি সবসময় খারাপ সঙ্গে পড়বেন। ইনি যখনই কোনো মেয়ের পাল্লে পড়বেন সেই মেয়ে ওনাকে ইউজ করে ছেড়ে দেবে। প্রচুর টাকা নিচ্ছে, যার ফলে আপনাকে টাকা দিচ্ছে না, বাড়িতে সংসারে আপনি টাকা পাচ্ছেন না। 2 নম্বর হচ্ছে অশান্তির সম্মুখীন হতে হচ্ছেন। তো যে মেয়েটি আছে সেই মেয়েটির ছবি যদি পান, সেই মেয়েটির ছবি নিয়ে আপনি আমার কাছে হোক বা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে হোক যোগাযোগ করুন। আমি আপনাকে এটুকু বলছি যে যদি ঠিক মতোভাবে যদি প্রতিকার করা যায়, কারণ এইটা আমি যা বুঝতে পারছি যে এখন যে সম্পর্কটা আছে তাতে কিন্তু কিছু খাইয়ে বা কিছু ইয়ে করে কিন্তু হাতে রাখার চেষ্টা করা হচ্ছে আপনার হাজবেন্ডকে, এবং তার ফলে কিন্তু সব টাকা পয়সা ওখানে দিয়ে চলে আসছে এবং ওখানে পড়ে থাকছে, আপনাকে আপনার সাথে কোনো সম্পর্কই রাখছে না। আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই, স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই, বাড়িতে 1 পয়সা দেয় না। তো সেক্ষেত্রে আমি বলছি যে যে সঙ্গতে পড়ছে সেই সঙ্গটাকে, জায়গাটাকে ঠিক করতে হবে, সেটাকে কাটাতে হবে। এবং ওনার যে বারবার খারাপ সঙ্গে পড়ার যে টেন্ডেন্সি আছে সেই জায়গাটাকে আমাদের বেঁধে দিতে হবে। সেই জায়গাটাকে যদি তন্ত্রের সাহায্য নিয়ে যদি আমরা যদি বাঁধন দিতে পারি, তাহলে কিন্তু জীবনে কিন্তু কোনোদিন কোনো খারাপ দিকে যাওয়া বা ইচ্ছা এই জিনিসটা জাগবে না। ঠিক আছে, রোগটাকে বুঝতে হবে যে আমি রোগটাকে বুঝতে হবে। আমি একটা মেয়েকে কাটিয়ে দিলাম, হ্যাঁ আমি একটা মেয়েকে কাটিয়ে দিলাম, আবার 6 মাস পরে বললেন যে না দাদা আবার আরেকজনের পাল্লায় পড়েছে, এইরকম আমি প্রতিকার করি না। আমি যদি করি তাহলে একদম যাতে পার্মানেন্ট হয়, যাতে সেই কাজটা, সেই তবেই এই কাজটা ইয়ে করি। ঠিক আছে, তো আপনি আসবেন, যে কোনো কারোর কাছে যাবেন, আমার কাছে আসতে হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ভালো আর থাকবেন। অনলাইন কনসালটেশনের কথা বলে দিই, প্রশংসাটা পরে করবে। প্রশংসা বলছি না, মানে এটা এরকম প্রবলেম অনেকের আছে, অনেকেই আছে, অনেক মানুষই আসে কান্নাকাটি করে, মানে একদম মানে জলে ভেসে গেছে, মানে শরীরের সব গয়না বিক্রি করে দিয়েছে, অন্য কোথাও গিয়ে দেখিয়েছে, এ করেছে, টাকা নষ্ট, জীবন নষ্ট, সবকিছু ইয়ে। তো আমি একটা কথা বলি দর্শক বন্ধু, অনলাইন কনসাল্ট যারা একদম দূরে আছেন, যারা না আসলেই নয়, তারা ইয়ে করবেন, কারণ অনলাইন কনসালটেশন ফিস কিন্তু বেশি। ঠিক আছে, ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার।